জি 24 ঘন্টায় জ্যাক অলিবল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি 5টা পাঁচ। আর 5টা পাঁচ আমি শুরুতেই রেখে নেব বিজেপির অরিজিৎ বক্সি রয়েছেন আমাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে তৃণমূলের কৃষাণু মিত্র থাকবেন। আর আজকের 5টার পাঞ্চে যে বিষয় নিয়ে আলোচনা করব, হিসেব দাও টাকা নাও, পুজোর অনুদান মামলায় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট এবং এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের 2 বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের সাফ কথা, যারা খরচের হিসেব দেয়নি তারা কোনোভাবেই পুজোর অনুদান পাবে না। কাটলো পুজো অনুদান বিতর্ক, শর্ত মানলে তবে অনুদান, স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের। দুর্গাপুজো কমিটিগুলিকে অনুদান দেওয়া নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা হয়েছিল। অভিযোগ ছিল সরকারি অর্থ অপব্যবহারের। সোমবার এই মামলার শুনানিতে হাইকোর্ট জানতে চেয়েছিল যে পুজো কমিটিগুলি খরচের হিসেব দিয়েছে কিনা। বুধবার মামলার শুনানিতে বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানায় যে পুজো কমিটিগুলি গত বছর নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্যের দেওয়া অনুদানের হিসেব পেশ করেছিল তারাই এবছর অনুদান পাবে। এবারের পুজোয় অনুদান নেওয়ার ক্ষেত্রে বা রাজ্যের অনুদান দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। কলকাতা হাইকোর্ট আগেই একটি মনোভাব স্পষ্ট করেছিল যে সমস্ত ক্লাব তারা অনুদান নেবার পরেও ইউটিলাইজেশন সার্টিফিকেট অর্থাৎ যে হিসাব তারা দেয়নি তারা কিন্তু কোনোভাবেই এই টাকা পেতে পারেন না। আজকে রাজ্য সরকারের তরফ থেকে অ্যাডভোকেট জেনারেল তিনি স্পষ্ট করে বলেছেন যে কলকাতা পুলিশ এরিয়ার সবকটি ক্লাব তারা সার্টিফিকেট জমা দিয়েছে এবং জেলার মধ্যে 3টি ক্লাবকে বাদ দেওয়া হয়েছে। তারা হচ্ছে প্রত্যেক কটা শিলিগুড়ি ক্লাব, যে 3টি ক্লাব কিন্তু সার্টিফিকেট জমা দেয়নি। সেই কারণে বলা হয়েছে যে 3টি ক্লাবকে বাদ দিয়ে প্রত্যেক কটা ক্লাবকে কিন্তু তারা অনুদান দিচ্ছেন, কারণ প্রত্যেকে কিন্তু সার্টিফিকেট জমা দিচ্ছে। বুধবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান পুলিশ মারফত অর্থ ক্লাবের কাছে যায়। 41,799টি ক্লাবের মধ্যে শিলিগুড়ির 3টি ক্লাব হিসেব দেয়নি। বিচারপতি বলেন সংখ্যাটা এত কম যে মাইক্রোস্কোপে দেখতে হবে। রাজ্যের বক্তব্যের বিরোধিতা করেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। নির্দিষ্ট সময়ের মধ্যে সার্টিফিকেট জমা করা হয়নি। পাল্টা রাজ্যের এজি জানান 2024 সালে কলকাতার 2876টি ক্লাব সার্টিফিকেট দিয়েছিল। জেলা পুলিশের তরফে 41,799টি চেক তৈরি হয়েছিল। 41,795টি পুজো কমিটি এই অনুদান গ্রহণ করেছে। আদালত সাফ জানায় তারা কোনো সংখ্যার ওপরে যাচ্ছেন না। আগের বছর যারা খরচের হিসেব দেয়নি তারা অনুদান পাবে না। আমরা হাইকোর্টের এই রায়কে স্বাগত জানাচ্ছি, কিন্তু হাইকোর্টের এটাও দেখা দরকার যে একটা সরকার মানুষের দেহ করের টাকা নিয়ে সেটা মন্দির মসজিদে ব্যয় করতে পারে কিনা। অডিট করে পুজোর হিসাব নিকাশ দেওয়ার একটা নিয়ম আছেই এবং যাদের পুজো অনুদান দিয়েছে তারা সেটা করেই থাকে। এটা হাইকোর্ট নতুন কিছু বলেনি, কিন্তু ঘটনাটা হচ্ছে এটাই যে পুজো এটা থমকে থাকবে না। আইনজীবীদের বক্তব্য যে রাজ্য সরকার কিন্তু দিতে পারবে অনুদান, তারা তা ঠিক করেছে 1,10,20,000 যা তারা ঠিক করেছে সে টাকা দিতে পারবেন এবং সেই টাকা নেওয়ার ক্ষেত্রে বা দেওয়ার ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই। শুধুমাত্র সার্টিফিকেট দেখালে তারা কিন্তু অনুদান পাবেন। অরূপের সঙ্গে অন্নবংশ নিয়োগী, জি 24 ঘন্টা, কলকাতা। অরিজিৎ দা, তার মানে যে অভিযোগটা উঠছিল, একটা আপত্তি উঠছিল যে এইভাবে পুজোর অনুদান দেওয়া যায় না, এটা রাজ্য সরকার দিতে পারে না, হিসেব নিকেশের বিষয়টা তো একটা ফয়সালা হলো। তাহলে সেই কোর্ট কিন্তু শুধু হিসেব নিকেশের বিষয়টা বলেছে, অনুদান দেওয়া যায় না এরকম কোনো বিষয় আসেনি। তার মানে যায়, বৈধ। দেখুন, অনুদান দেওয়া যায় কি যায় না, বৈধ কি অবৈধ, একটা সরকার চলছে পশ্চিমবঙ্গে একটা সরকার চলছে, যে সরকার সাংবিধানিক ম্যান্ডেট যে জনগণের টাকা, যেটা বলা হয় এক্সচেকারের টাকা, যে টাকাটা কোনো পার্টির ফান্ড থেকে আসে না, যে টাকাটা কোনো ব্যক্তিগত কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আসে না, যে টাকাটা আসে আমার আপনার মতো লক্ষ লক্ষ কোটি কোটি করদাতার দেওয়া করের টাকার একটা অংশ, এই টাকা, যে টাকা পশ্চিমবঙ্গ সরকার তার বাজেট বলে খরচা করে। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে টাকা এই যে পুজোর অনুদান হিসাবে বিগত, এটা যতদূর সম্ভব আমার যদি ভুল না করি এটা 6ষ্ঠ বর্ষ যতদূর মনে পড়ছে আমার, তো বিগত 5 বছর এবং এই বছর মিলিয়ে যে টাকাটা দুর্গাপুজোর অনুদান হিসাবে রাজ্য সরকার বিলি বন্টন করছে 85,000 থেকে, যেটাকে এবছর
1,10,000 টাকায় তোলা হয়েছিল। আমার একটাই প্রশ্ন রাজ্য সরকারকে, এটা কোন বাজেটের আন্ডারে? এটা কি প্ল্যান্ড বাজেটের আন্ডারে নাকি আনপ্ল্যান্ড বাজেটের আন্ডারে? যদি প্ল্যান্ড বাজেটের আন্ডারে না হয়ে থাকে, যেটা হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যদি আনপ্ল্যান্ড বাজেটারি এক্সপেন্ডিচার হয়, যার ভলিউমটা কিন্তু আজকের দিনে কিছু কম নয়, যার ভলিউমটা আজকের দিনে 500 কোটি টাকা। পশ্চিমবঙ্গ সরকারের একটু আগে দেখাচ্ছিলেন মিড ডে মিল, তাতে বোধহয় এত টাকা খরচা করা হয় না যে টাকার অনুদান এই দুর্গাপুজোতে বিভিন্ন ক্লাবে দেওয়া হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে, কোর্টকে কেন বলতে হবে? সরকার তার একটা বড় ফান্ড অ্যালোকেট করছে, খরচা করছে, বিলি বন্টন করছে, তার যে অডিটেড অ্যাকাউন্ট, তার যে হিসাব, সেই হিসাব রাজ্য সরকার স্বতঃপ্রণোদিতভাবে এই বিগত 6টা বছর চাইলো না কেন? আচ্ছা, সবাই তো দিয়েছে বলছে, 3টে ক্লাব দেয়নি, শুধু 3টে ক্লাব দেয়নি। এবং হাইকোর্টও, মানে সত্যি কথা, মানে হাইকোর্টও বলতে বাধ্য হয়েছে যে এ তো মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে। মানে ওই যে আমাদের একটা পরিষ্কার জিনিস বুঝতে হবে যে এসআইআর পদ্ধতির নাম শোনার পরেই যেমন সপ্তাহে লক্ষাধিক করে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন জমা পড়তে লাগলো, একই রকমভাবে হঠাৎ করেই বিগত বছর যেগুলো দেখা যায়নি, হাইকোর্টের অবজারভেশন, হাইকোর্টের পর্যবেক্ষণ আসছে শুনেই অডিট রিপোর্টও জমা পড়া শুরু করলো। সবই সম্ভব। আমি আপত্তির জায়গাটা খুঁজতে চাইছি। এই যে সরকার অনুদান দিচ্ছে, আমি একটা একটা করে আসি, এই অনুদান দেওয়াটাতে তোমাদের আপত্তি আছে? নাম্বার 1, অনুদান যে কোনো সরকার দিতে পারে, এটা নিয়ে কোনো বক্তব্যের অবকাশ নেই, কিন্তু মাথায় রাখতে হবে অনুদানের যে টাকাটা আসছে, সে টাকাটা যেহেতু সরকারের সম্পত্তি নয়, মানুষের সম্পত্তি। আমি খুব পরিষ্কার, শ্রমিকদা নির্দিষ্টভাবে বলছেন যে এই মন্দির মসজিদ এসব ক্ষেত্রে টাকা এভাবে খরচ করা যায়। আমি খুব পরিষ্কার বলতে চাইছি যে অনুদান সরকার দিতে পারে, কিন্তু সেই অনুদান কখনোই কোনো ধর্মীয়, বিশেষভাবে কোনো ধর্মীয় সম্প্রদায়ের কাজে বা বিশেষভাবে কোনো বিশেষ কোনো ব্যক্তিগত এজেন্ডাকে স্যাটিসফাই করার জন্য সেভাবে অনুদান দেওয়া উচিত নয়। সরকারের ম্যান্ডেট সাধারণ মানুষের জন্য। আপনি কি জানেন মহারাষ্ট্রে গণেশ ফেস্টিভ্যাল, ওটাকে স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ডিক্লেয়ার করা হচ্ছে। এবারে যারা উদ্যোক্তা ছিল তারা টেনশনে পড়লো, স্টেট ফেস্টিভ্যাল ওটা আরও, বিষয়টা আরও হিউজ, আরও গ্র্যান্ডার হয়ে যায়। যেরকম আমাদের দুর্গাপুজো আরও কলেবরে বেড়েছে ইউনেস্কো যখন হেরিটেজ ঘোষণা করলো। ভজানী মণ্ডল আছে ওখানে, এই মানে স্পিরিচুয়াল গান বাজনায় ওদের একটা বড় পার্ট আছে। তাদের মোটামুটি 1800 মতন ভজানী মণ্ডলকে 25,000 টাকা করে সরকার গ্র্যান্ট দিচ্ছে। এবং এরকম আলোচনা করছে, যখন গণেশ পুজো কমিটিগুলো আলোচনা করছে ফান্ডিংয়ের ক্রাঞ্চ হবে, সরকারও কিন্তু একটা ফান্ডের কথা ভাবনা চিন্তা করছে। যদি ডিরেক্ট এই কমিটিগুলোকে মহারাষ্ট্র গভর্নমেন্ট ফান্ড অ্যালোকেট করে, তখন এই কথা আপনারা বলবেন? এখানে খুব পরিষ্কারভাবে একটা ডিস্টিংশন করা দরকার। সেটা হচ্ছে, মহারাষ্ট্রে যে ফান্ড দেওয়ার কথা বলা হচ্ছে আলোচনা স্তরে, যদি এখনো পর্যন্ত দেওয়া হয়, এটা দীর্ঘদিনের যারা এই পুজো ধর্মীয়ভাবে পরিচালনা করে আসছেন, তাদের খুব অত্যন্ত স্পেসিফিক আইডেন্টিটি রয়েছে এবং তাদের উপর এই বাতাবরণ রয়েছে যে একটা পুজো হতে হলে কিভাবে সেটা করণীয় রয়েছে, সেই বিষয় পরিষ্কার। আমি বলছি, কিন্তু এখানে মাননীয়া যেভাবে ফান্ড বিলি করেন, তৃণমূল এখানে বলতে পারবে যে বিভিন্ন যে ক্লাবে ক্লাবে ফান্ড দেওয়া হয়, এই ক্লাব, তার মধ্যে কটা ক্লাব এই দুর্গাপুজো অথেন্টিকভাবে হচ্ছে কিনা, কটা ক্লাব এই দুর্গাপুজো প্রকৃত ধর্ম মর্যাদা দিয়ে পালন করা হচ্ছে কিনা, কটা ক্লাব এই যে ফান্ডটা অ্যালোকেট করছে, এই ফান্ডটাকে ওই দুর্গাপুজোতে ধর্মীয়ভাবে প্রকৃতভাবে ব্যবহার করছে কিনা, তার কোনো আপত্তি নেই। খুব সহজ পরিষ্কার বিষয়বস্তু হচ্ছে যে যদি সরকার দিতে চায় কোনো রকম ধর্মীয় বা অন্য কোনো রকম ভেদাভেদ ছাড়া মানুষের উন্নয়ন কল্পে দিতে পারে, কিন্তু এইভাবে বিলি ব্যবস্থা বন্দোবস্ত করার জন্য, বিশেষত ভোট সিকিউর করার জন্য কখনোই দিতে পারে না। কৃষ্ণদা, দেখো, একটা জিনিস তো পরিষ্কার হলো যে এতক্ষণ ধরে যে বিজেপির প্রতিনিধি অরিজিৎ যা বলল, শেষ দিকে ও বাংলার জন্য কয়েকটা শব্দ প্রয়োগ করলো, প্রকৃত, অথেন্টিক। তার মানে আমরা বিজেপির নিরিখে যে ওরা বাঙালিকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করে এবং বাংলা ওদের কাছে একটা শত্রু উপনিবেশ, তার সবকটা যে উপাদেয়, তার সবকটা যে ইঙ্গিত রন্ধ্রে রন্ধ্রে বিজেপির প্রবক্তাদের, নেতাদের, কর্মীদের বক্তব্যতে পরিষ্কার। আজকে এই দুর্গাপুজোর অনুদান নিয়ে যবে থেকে শুরু হয়েছে, তবে থেকে বিজেপির নেতারা কি বলেছেন, বিরোধীরা যত বামপন্থী আছেন বা অন্যান্য দল আছেন আর বিজেপি আছে, কি বলেছে একবার তুমি চালিয়ে দেখালে বোঝা যাবে তারা কি বলেছে। এবং যখন মহারাষ্ট্রের কথাটা তুললে, তুমি না তুললে আমি বলতাম,
তখন মাপকাঠিটা হট করে আলাদা হয়ে গেল। করতে পারে। তোমার মনে থাকবে জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দির নিয়ে এরা অনেক উপহাস করে, ওটা তো কালচারাল সেন্টার, মন্দির কোথায়? স্বাধীন ভারতে নোটিফিকেশনই তো আছে কালচারাল সেন্টার। শোনো না, স্বাধীন ভারতে সরকারি অনুদানে প্রথম যে মন্দির তৈরি হয় সোমনাথ মন্দির, সেটা আমরা সোমনাথ মন্দিরই বলি, কিন্তু উপহাস করি না। সেটা কিন্তু কাগজে কলমে সোমনাথ ট্রাস্ট, ওটা কোনো মন্দির নয়। কিন্তু আমরা সেখানে যে হিন্দু পরম্পরায় দেবতা প্রতিষ্ঠিত যে মন্দির তৈরি, যেভাবে দীঘাটা সোমনাথ মন্দির স্বাধীন ভারতে তৈরি হয়েছিল, নতুন করে ইতিহাস লিখবেন আপনি। যেটা জানো না কেন বলছো? আপনি জানেন যেটা জানো না, আপনি রেনোভেশনকে তুমি জানো না তৈরি করে বলতে পারছেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি জানো না, আপনার মতে সোমনাথ মন্দির স্বাধীনতা উত্তর, এই হচ্ছে তৃণমূল প্রবক্তার জ্ঞান। সোমনাথ মন্দির স্বাধীন ভারতবর্ষে তৈরি হয়েছিল, স্বাধীনতার পর হয়েছে। সোমনাথ মন্দির স্বাধীন ভারতবর্ষে তৈরি হয়েছিল। সোমনাথ মন্দির তৈরি হয়েছিল না রেনোভেশন হয়েছিল, সেটাকে জানুন ঠিক করে, পুরো নতুন করে তৈরি হয়েছে, জানুন ঠিক করে, পুরো নতুন করে সোমনাথ মন্দির 16 বার লুণ্ঠিত হয়েছিল, আপনি এটা জানেন না হয়তো, ইতিহাস বইটা পড়েননি। সোমনাথ মন্দির 16 বার লুণ্ঠিত হয়েছিল, আপনি জানেন না হয়তো। আরে বাবা, সেটা ইতিহাস। কিন্তু বর্তমান যে সোমনাথ মন্দির, সেটা স্বাধীনতার পর স্বাধীন ভারতের স্বাধীন সরকার তার অনুদানে সোমনাথ ট্রাস্ট গঠন করে, যার মাথায় রাজেন্দ্র প্রসাদ, তার ভিত্তিতে সরকারি টাকার বিনিময়ে সোমনাথ ট্রাস্ট করে হয়েছে। ঠিক কথা, জানো না? ঠিক কথা, ঠিক কথা। সোমনাথ মন্দিরের রেনোভেশন হয়েছিল, সোমনাথ মন্দির তৈরি হয়নি। যেমন ভাবে সকালবেলা গিয়ে আপনি জগন্নাথ মন্দির তৈরি করতে পারেন না, সেরকম ভাবে হঠাৎ করে আপনি সোমনাথ মন্দির তৈরি করতে পারেন না। প্রস্তাব থেকে সব নতুন করে হয়েছে, ওটা কোনো রেনোভেশন হয়নি। মানে না জানলে অজ্ঞতাটাকে, নিজের অজ্ঞতাকে ঢাকা, নিজের জ্ঞানটাকে পরিশোধিত করুন, তারপর বাকি কথা বলুন। যে এই পুজোর ইতিহাস লিখছেন, যখন বাঙালির পুজো হয়, যখন বাঙালির পরব হয়, যখন বাঙালির ইস্যু হয়, তখন বিজেপির মাপকাঠি হট করে আলাদা হয়ে যায়। যেমন যদি জরিপে, সেন্সাসে কোনো ব্যক্তি তার মাতৃভাষা বাংলা বলে, তাহলেই সে বাংলাদেশী হিসেবে চিহ্নিত হবে। কে বলেছে? বিজেপির নেতা, অরিজিৎ থেকে অনেক বড় একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা 2 মাস প্রায় হয়ে গেল বলেছে, আজ অব্দি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূর, বিজেপি সেই স্টেটমেন্টের ভৎসনা অব্দি করার সৎসাহস দেখেনি। তার কারণ হচ্ছে দলটা তো বাঙালি বিদ্বেষী দল, দলটা তো বাঙালি বিরোধী দল, দলটা রন্ধ্রে রন্ধ্রে বাঙালি বিদ্বেষ। যেমন বাঙালির দুর্গাপুজো, গণেশ পুজোতে মাপকাঠিটা আলাদা হয়ে যায়। তার মানে বাংলার প্রতিটি ক্লাব, তুমি জানবে এই যে ক্লাবগুলো পুজো করে, যে সার্বজনীন দুর্গাপুজো হয়, প্রত্যেকটি ক্লাব শুধু সরকার নয়, যারা চাঁদা দেয়, পরের বছর চাঁদা দেওয়ার সাথে সাথে নিজেদের একটা বুকলেট দেয়। সেই বুকলেটে বিভিন্ন লেখালেখির সাথে সাথে, ছবির সাথে সাথে আগের বছরের অডিট রিপোর্ট থাকে। আমরা যারা যেখানে চাঁদা দিয়েছি আমরাও পেয়েছি। এবারও দুর্গাপুজোর চাঁদাতে যারা এসছেন আমার এলাকায়, তারা অলরেডি গত বছরের অডিট, গত বছরের অ্যাকাউন্টস দিয়েছেন। তো এটা তো সকলে করে, এর মধ্যে আবার রাগ ঢাকের কি আছে? কিন্তু মাপকাঠিটা আলাদা হয়ে গেল। মাপকাঠিটা অন্য রাজ্যে করলে আজকে ছটে কত টাকা খরচা হয়, পশ্চিমবাংলাতেও হয়, অন্যান্য রাজ্যতে কত টাকা রাজ্য সরকার খরচা করে, তখন সেটা বিজেপির জন্য উপহাস বা বিজেপির জন্য কোনো বিরোধিতার বিষয় থাকে না। সব কিছু এদের হচ্ছে বাঙালি কেন্দ্রিক, যেখানে বিরোধ, যেখানে বাঙালি, সেখানে বিজেপির বিরোধিতা। তো এটা তো এক্সপোজ হয়ে গেছে। আজকে আমরা শুধু তো এটাকে বাড়িয়ে এবং ভাবো, আজকে ইকোনমির নিরিখে, অর্থনীতির নিরিখে মহারাষ্ট্র অনেক এগিয়ে। সেখানে 1800 তারা এই সংগঠনকে দিচ্ছে, মণ্ডলীকে দিচ্ছে 25,000 টাকা। আমরা 45,000 দুর্গাপুজো উদ্যোক্তাদের দিচ্ছি 45,000, 1,10,000, এবং তার সাথে যত ওদের লাইসেন্স আছে সেগুলো মুকুব করা হয়েছে। ইলেকট্রিসিটি বিল আমরা প্র্যাকটিক্যালি মুকুব করে দিয়েছি, শুধু 20% নেওয়া হচ্ছে, যেটা ফিক্সড কস্ট আছে সেটাকে নেওয়া হচ্ছে, 80% ইলেকট্রিসিটি বিল মুকুব। এই পুরো জিনিসটা, তার সাথে এটা কেন, এটা হচ্ছে একটা ইকোনমিক অ্যাক্টিভিটি। আমরা জানি অক্সফোর্ড ইউনিভার্সিটি কিছুদিন আগে স্টাডি করেছে গত বছর, যে শুধু এই অনুদানের পর এই দুর্গাপুজো কেন্দ্রিক যে অর্থনীতি, যে মানে তুরো কেনা বেচা যে বাংলা জুড়ে হয়েছে, তার পরিমাণ 600 কোটি টাকা। না ঠিক, এটা কৃষাণুদা, বাংলাকে ভাতে মারার একদিকে, না কৃষাণুদা ঠিক, তুমি যে ইকোনমির কথাটা বললে, আমরা আগেও এটা আলোচনা করেছিলাম যে দুর্গাপুজো অর্থনীতি কন্ট্রিবিউশন কি, সেটা হিউজ। এটা নিয়ে মনে হয় না আর প্রত্যেক বছর বিতর্কের কোনো অবকাশ আছে। আমি আসবো অর্জুন। কিন্তু কৃষাণুদা দেখো, তোমরা রাজনৈতিক বিতর্ক করো, সেটাতে আমি ঢুকছি না, কিন্তু সাধারণ মানুষ একটা প্রশ্ন তোলে, যখন মুখ্যমন্ত্রী নিজে বলেন যে রাজ্যের টাকা নেই, আমি
মানে আমার মতন করে সংসার যেভাবে একজন চালায় সেভাবে এর ধামা তার ধামা করে চালাচ্ছি, এই খাতে এই টাকা কম, কেন্দ্র টাকা দিচ্ছে না, এই সমস্ত বক্তব্যগুলো যখন আসে, তখন যখন একজন প্রত্যন্ত গ্রামের দক্ষিণ দিনাজপুরের কেউ বা পুরুলিয়ার কেউ যখন দেখেন যে প্রত্যেকটা ক্লাবে পুজোর অনুমান এত টাকা, তখন কোথাও গিয়ে তাদের অস্বস্তি হয় খুব ভীষণভাবে, যে তার মানে রাজ্যের হাতে এত টাকা আছে যে এভাবে দিয়ে দেওয়া যায়। দক্ষিণ দিনাজপুরের কোনো প্রান্তিক বাঙালিকে দয়া করে শিখণ্ডি খাড়া করো না, তার কারণ হচ্ছে তারাও তাদের মতো করে 100 দিনের কাজ, যেটা রাজ্য সরকার এখন কর্মশ্রী চালু করেছে 70 দিনের জন্য কেন্দ্রের বঞ্চনার পর, বা লক্ষ্মীর ভাণ্ডার তাদের বাড়ির মহিলারা, বা কন্যাশ্রী, সব রাজ্য সরকারের সবাই পায়। একমাত্র পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যার এরকম প্রকল্প পায়, কিন্তু রাজ্য সরকার তো এটাও বলে যে টানাটানি আছে, তাও দিতে হয়। আছে ভাই, আমাদেরও তো টানাটানি আছে, তোমারও থাকতে পারে, আমারও থাকতে পারে। পুজোর সময় আমি আমার বাড়ির মা বোনেদের, বাড়ির বউকে বা বাড়ির ছেলে মেয়েকে একটা নতুন জামা কিনে দিতে পারি, আমার সাধ্য মতো আমি একটা কিনে দেব। নতুন জামা আমি পাড়ার দোকান থেকে কিনবো না বড় শপিং মলের ব্র্যান্ডেড কিনবো, তার মধ্যে পার্থক্য আছে। তো আমার ইকোনমিক অ্যাক্টিভিটি যদি আমি একটা অনুদানের বিনিময়ে 600 কোটি টাকা করে দিতে পারি, এই বছর সম্ভবত সেটা প্রায় ডবল হয়ে যাবে, তাহলে আমি 100 বার করব। আমার তো এটা যে কোনো ইকোনমিস্ট, আজকে বিশ্ব বরেণ্য ইকোনমিস্ট যারা আছে, অর্থনীতিবিদ আছে, ওই নরেন্দ্র মোদী মার্কা দেশ ডোবানো অর্থনীতি না, প্রকৃত যারা অর্থনীতিবিদ, যারা নোবেল জয়ী, তারা বলছে যে মানুষের পকেটে অতিরিক্ত টাকা কিভাবে আসে সেই রকম অ্যাক্টিভিটি করতে হবে, সেইভাবেই সরকার চালাতে হবে। আমাদের রাজ্য সরকারের প্রতিটি প্রকল্প হচ্ছে মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি, দিনের শেষে গরিব, প্রান্তিক, মধ্যবিত্ত সকল মানুষের। আচ্ছা, আমরা যে স্বাস্থ্যসাথী করেছি, আমরা তো স্বাস্থ্যসাথীটা শুধুমাত্র গরিব বা মধ্যবিত্ত মানুষের, আমরা ইউনিভার্সাল করেছি কেন? কেউ তো সৎসাহস দেখায়নি। মানে আমরা মানুষের অস্তিত্ব, যারা রাজ্যবাসী, রাজ্যের যারা নাগরিক, তাদের ভেরি এক্সিস্টেন্সটাকে তাকে আমরা রিকগনাইজ করছি, সে আবার রাজ্যের একটা সম্পদ, তারা সেটাকে রিকগনাইজ করছি। আমরা বলিনি আপনার বাড়িতে ফ্রিজ থাকলে দেবো না, 2 হুইলার মোটরসাইকেল থাকলে দেবো না, এটা বলি না। সুতরাং রাজ্যের একটা হোলিস্টিক পলিসি, হোলিস্টিক ভিউ পয়েন্ট আছে এই প্রকল্পগুলোর পেছনে। অনেক হলিস্টিক অনেক কিছু বোঝা গেল, বলতে বলতে হোলি খেলে ফেললেন উনি প্রায় আনন্দে। এখন বিষয়টা হচ্ছে ওই মহারাষ্ট্রের কথা বলছিলেন না, সাথে আমি জানি আমাদের কৃষাণুদা খুব স্ট্যাটিস্টিক্স এগুলো খুব মেনটেন করে। মহারাষ্ট্র এখন এই মুহূর্তে মহারাষ্ট্রের টোটাল আর্থিক যে ঋণ রাজ্যের, সেটা উনি বলতে পারবেন কত আছে? আমার মনে হয় না পারবেন না, বা পারলেও সেটা খুব একটা ওনার পক্ষে সম্মানজনক হবে না। ছেড়ে দিন, মহারাষ্ট্রের সরকারি কর্মচারীদের কত % ডিএ বকেয়া রয়েছে এটা বলতে পারবেন? বলতে পারবেন না, কারণ না নেই। এই মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গিয়ে, যার উপর নির্দেশ দেওয়া হয়েছিল যে অন্তত 25% ডিএ মিটিয়ে দিন, এবং তার আলটিমেটাম দেওয়া হয়েছিল, উনি ওখানে কপিল সিব্বলের মাধ্যমে মুখ্যমন্ত্রী সাবমিট করলেন, সরকার সাবমিট করলো যে আমাদের নাকি ঋণের বোঝায় পিঠ ভেঙে যাবে যদি এই ডিএ দিতে হয়। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিন, এই 2024-25 অর্থবর্ষে সভরিং বন্ড মানে আজকে যদি তৃণমূল সরকার চলেও যায়, 20 বছরের সভরিং বন্ডে উনি 4000 কোটি টাকা খোলা মার্কেট থেকে ডেরা করেছেন। কি জন্য জানেন? ডিএর টাকা মেটাবেন বলে। কোথায় গেল সেই 4000 কোটি টাকা? কোন খাতে উনি খরচা করেছেন? কোনো উত্তর নেই। মহারাষ্ট্রের কথা বলার আগে একবার অন্তত নিজের দিকে তাকিয়ে লজ্জা হওয়া উচিত যে মহারাষ্ট্র আমাদের মতো আজকে দেউলিয়া কন্ডিশনে পৌঁছায়নি। 7 লক্ষ হাজার কোটি টাকার দেনা নিয়ে আমরা বসে নেই। সুতরাং মহারাষ্ট্রের সাথে কথা বলার আগে 3বার ভেবে কথা বলতে হবে। দ্বিতীয় দাঁড়ান, উনি কি বলবেন আমি শেষ করি। দ্বিতীয় যেটা উনি বলবেন যে মহারাষ্ট্রের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা সার্টেন অ্যামাউন্ট রয়েছে যেটা ঋণ হিসাবে দেখা যাচ্ছে। এবার এখানে দ্বিচারিতাটা কি রকম? আরে আসুন, দাঁড়ান না, শুনে নিন না। পশ্চিমবঙ্গের যেটা ঋণ, আপনি দেখুন না, আপনি নেটে দেখুন, এইমাত্র দেখলেন, আমি জানি আপনি জানতেন না। পশ্চিমবঙ্গের যেটা ঋণ 7 লক্ষ কোটি টাকা টোটালটা বলে দিচ্ছি, আপনি তারপর দেখুন নেটে, আপনি দেখুন না, আপনি নেটে দেখুন যে মহারাষ্ট্রের যে ঋণ তার কতটা প্রোডাক্টিভ আর তার কতটা নন প্রোডাক্টিভ। যেখানে পশ্চিমবঙ্গে 7 লক্ষ কোটি টাকার ঋণ কমপ্লিটলি নন প্রোডাক্টিভ, কমপ্লিটলি নন প্রোডাক্টিভ। দ্বিতীয় যেটা শেষ করে নিই, তারপর দ্বিতীয় যেটা ছাড়ুন না, দ্বিতীয় যেটা যে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার এমন একটা ভাব দেখাচ্ছে যে এই সরকার না এলে আর এই অনুদান না দিলে পশ্চিমবঙ্গে বোধহয় দুর্গাপুজোটা হতোই না। দুর্গাপুজো বোধহয় সত্যিই বন্ধ হয়ে গেছিল। এই তৃণমূল এসে মাননীয় অনুপ্রেরণার সাথে রিভাইভ করলো। এখন বিষয়টা হচ্ছে তার সাথে
करने তার সাথে नहीं মজা देती লাগবে है, না, খুব তোমরাই মজা লাগবে। बोलते। আরে খুব মজা লাগবে, শুনুন তোমরাই না তো কিষাণুদা। বলতে। মাত্র 2011 1 এপ্রিল থেকে 2025 31 মার্চ পর্যন্ত পশ্চিমবঙ্গের 6,688টা কোম্পানি পশ্চিমবঙ্গ ছেড়েছে, যার মধ্যে 1100-র বেশি কোম্পানি চলে গেছে মহারাষ্ট্র করছিলেন। 1100 কোম্পানি চলে গেছে মহারাষ্ট্রে তাদের রেজিস্টার্ড অফিস তুলে নিয়ে। কেন? কারণ তোলাবাজি, সিন্ডিকেট আর টাকা তোলা, এর বাইরে এখানে কোনো ইন্ডাস্ট্রি নেই। প্রত্যেকবার 6 কোটি 7 কোটি টাকা খরচা করে। সবচেয়ে বড় মজাটা কি জানো? পাকিস্তানে একটা বোর্ড লাগানো হয়েছিল, বোধহয় মাননীয়ার অনুপ্রেরণাতেই হবে, যে পাকিস্তান প্রমোটস পিস, এটা একটা বোর্ড লাগানো হয়েছিল। এটা ছিল ইন্টারন্যাশনাল কমেডি। আর ন্যাশনাল কমেডিতে হয়েছে পশ্চিমবঙ্গ সরকার যখন বোর্ড লাগায়, বেঙ্গল মিন্স বিজনেস। কারণ লাস্ট 3টে সামিট করে, লাস্ট 3টে ব্যবসায়ীদের, শিল্পপতিদের আহ্বান করে এনে 600 টাকার ইনভেস্টমেন্ট এই সরকার আনতে পারেনি। অথচ খয়রানি করার জন্য, অনুদানে পাঠাবার জন্য ফান্ড অ্যালোকেট হয়ে যাচ্ছে। কোথা থেকে যাচ্ছে? আপনি বলুন, ডিএর 4,000 কোটি টাকা দেননি কেন এখনো? ডিএর 4,000 কোটি টাকা খোলা মার্কেট থেকে তুললেন সফরিং বন্ডে, সেই টাকা কোথায় গেল? হিসাব দিন। 1 পয়সা আপনারা পেমেন্ট করেননি। আপনারা ফান্ড সরকার করে, আমরা তো জানি। আপনারা ফান্ড ডাইভার্ট করবেন, এক জায়গায় ফান্ড, মিড ডে মিলের টাকা পর্যন্ত আপনারা সরিয়ে দেন। আপনারা মিড ডে মিলের উত্তর দিন, ব্ল্যাক মানি বলছে, আবার ব্ল্যাক মানি নিবেশও চলবে। এখন বিষয়টা কি হচ্ছে? বিষয়টা হচ্ছে যে খতিয়ানগুলো দিল, এইগুলো তো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির খতিয়ান। তো তাহলে দেশের সংসদ ভবনে দেশের সরকারের প্রতিনিধি মন্ত্রী মশাই কি বলছেন? আবার বলছি, লাস্ট বছর কত টাকা এফডিআই পেয়েছে? লাস্ট বছর কত টাকা এফডিআই পেয়েছে? বিহার করে মাথা ঘামাচ্ছিলেন, বিহারের 10 ভাগের 1 ভাগ এফডিআই পশ্চিমবঙ্গ পেয়েছে। বিহারের 10 ভাগের 1 ভাগ এফডিআই পশ্চিমবঙ্গ পেয়েছে। বিহারেরও ধারে কাছে নয় আমরা আজকে দিনে আপনাদের কল্যাণে। শোনো, ভদ্রতা দেখাও, স্বাধীনতা দেখাও। মোবাইল ঘেটে যেগুলো বার করেছেন বলুন। ব্যাপারটা হচ্ছে যে সংসদে, পার্লামেন্টে দেশের জনৈক মন্ত্রী মশাই কি বলছেন? 2011 থেকে 2025 14 বছরে পশ্চিমবাংলাতে নতুন করে ইন্ডাস্ট্রি রেজিস্ট্রেশনের সংখ্যা প্রায় 1.5 লক্ষ। বামফ্রন্ট আমলে যা ছিল, এখন সেই সংখ্যাটা আরো 1.5 লক্ষ যুক্ত হয়ে বোধহয় 2.5 লক্ষ আছে। এবং 6,500 কিন্তু যেটা আমাদের পাড়ায় তো কেউ কোথাও দেখতে পাই না। কোথায়? আকাশে গেছে না, প্যান্ডেল শিল্প না চপ শিল্প? প্যান্ডেল শিল্প না চপ শিল্প বলুন না। প্যান্ডেল শিল্প না চপ শিল্প কিসের? 1 মিনিট আছে, 1 মিনিট আছে। কথাবার্তা বলছেন যে হেডকোয়ার্টার চলে গেছে। শালবনী শিল্প আজ পর্যন্ত করতে পারলেন না কেন? জিন্দাল শিল্প আজ পর্যন্ত করতে পারলেন না কেন? সোডা গাঙ্গুলি স্টিল ফ্যাক্টরি কোথায় তৈরি হয়েছে বলুন? শালবনী কোথায়? মিথ্যাচারের ভান্ডার, কৃষিমণি মিথ্যাচারের ভান্ডার 2021 যা বলতে এখন আর বলে না। কটা ইন্ডাস্ট্রি করতে পেরেছে? কেন্দ্র সরকারি পাবলিক সেক্টর কোম্পানিগুলোর হেডকোয়ার্টার কলকাতা থেকে তুলে নিয়েছে। একটা আচ্ছা, অর্ডিন্যান্স ফ্যাক্টরি বলছিল, অর্ডিন্যান্স ফ্যাক্টরি হেডকোয়ার্টার কলকাতাতে ছিল, বিজেপি সরকার তুলে নিয়ে চলে গেছে। আমার সময় শেষ, আমার সময় একদম শেষ। 4টা উত্তর আমার সময় একদম শেষ। কিন্তু বাংলাতে শিল্প বাড়ছে। অনেক ধন্যবাদ কৃষাণুদা, অনেক ধন্যবাদ অরিজিৎ দা। ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।